তো আজকে হচ্ছে 23শে মার্চ 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 35তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির প্রথম ক্লাস। আমরা ইতিমধ্যে আমাদের যে রিভিশন ক্লাস এখানে ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি শেষ করেছি, এবং আজকে থেকে শুরু হলো দাও। দেওয়ানি কার্যবিধি। এবং দেওয়ানি কার্যবিধির যে সাজেশনটা, এটা দেখেন আমাদের সামনে আছে। তো আমরা আজকে থেকে পড়া শুরু করব দেওয়ানি কার্যবিধি। তো দেওয়ানি কার্যবিধি যদি মোটমাট আপনারা যে সাজেশনটা আছে, এখানে সর্বমোট শর্ট নোট ধরে মোট 21টা টপিক আছে। এই 21টা যদি আমরা আলোচনা করি, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবো, ইনশাল্লাহ। তো আমরা আজকে প্রথমে শুরু করতেছি, দেখেন। 1 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে যে প্লিডিংস সংশোধন বলতে আপনি কি বুঝেন। প্লিডিং সংশোধনের ক্ষেত্রে নিয়ামক শর্তাবলী কি কি? বিচার আদালত কর্তৃক রায় ঘোষণার পরে কি প্লিডিং সংশোধন করা যায়, বা আপিল পর্যায়ে কি প্লিডিং সংশোধন করা যায়, বা এটার উত্তর একই, দ্য কোর্ট মে at any stage of the proceedings allow either party to amend the pleadings। আর মূল মকদ্দমা এবং আপিল চলাকালে এই ধারণার প্রয়োগযোগ্যতা ব্যাখ্যা করুন। তো আমরা উত্তরে চলে যাব সরাসরি। দেখেন, তো তার আগে জানা দরকার আসলে আসলে প্লিডিংস কি। আপনারা জেনে থাকবেন যে একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। হুম। আরজি দাখিলের প্রেক্ষিতে প্রতিপক্ষ বিবাদী তিনি যেটা জমা দেন সেটাকে বলে লিখিত জবাব। এই আরজি এবং লিখিত জবাব এই দুইটারাই একত্রে বলে কি? প্লিডিংস। অর্থাৎ বাদীর আরজি এবং বিবাদীর লিখিত জবাব এই দুইটারাই একত্রে বলে কি? প্লিডিংস। এখানে তুই দুইটা মানে বিষয়। দুইটা হুম। বিষয় হলো কি, এটা যদি একটু এইভাবে বলি, যে যদি আপনার প্লিডিং বলে, প্লিডিং মানে এসটা নাই, PLEADING, প্লিডিং। প্লিডিং মানে আরজি বা লিখিত জবাব, আরজি বা। আর যদি বলে প্লিডিংস, এস আসে, তাহলে আরজি এবং লিখিত জবাব। বুঝলেন কিনা? যদিও আপনাদের এই বর্তমানে এত জরুরি না এটা, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে। প্লিডিং, আমি স্ক্রিনে যে লিখতেছি, যারা আছেন তাদের উদ্দেশ্যে একটু দেখি, দেখেন প্লিডিং যদি বলে প্লিডিং, প্লিডিং মানে হলো আপনার প্লেইন্ট অর রিটেন স্টেটমেন্ট। যদি এসটা না থাকে তাহলে এই প্লিডিং মানে হলো প্লেইন্ট অর কি, রিটেন স্টেটমেন্ট। অপরদিকে যদি বলে প্লিডিংস, প্লিডিং মানে হলো প্লেইন্ট অ্যান্ড রিটেন স্টেটমেন্ট। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন এই আমাদের দেওয়ানি কার্যবিধিতে বলা হয়েছে যে প্লিডিং সংশোধন বলতে কি বোঝায়। প্লিডিং সংশোধন মানে যখন বাদী একটা তার যে অভিযোগ, যে লিখিত বস্তুটার মাধ্যমে দায়ের করে সেটা বলে আরজি। অপরদিকে বিবাদী আরজির প্রেক্ষিতে যেটা জমা দেয় সেটা কি? লিখিত জবাব। এখন বাদী তো তার মামলা দায়ের করেছে, বাদী মামলা দায়ের করার পরে আবার বিবাদীও আরজির প্রেক্ষিতে লিখিত জবাব জমা দিয়েছে। কিন্তু এমন অনেক ক্ষেত্র হতে পারে যে যে জিনিসগুলা আমাদের বাদী শত ইচ্ছার পরেও অনেক সময় এমন হয়, যখন আরজিটা দিয়েছে আরজিতে অনেক তথ্য কি ভুল থাকতে পারে, অথবা অনেক জিনিসপত্র উনি আরজিতে উল্লেখ নাও করতে পারে। কিন্তু যে জিনিসগুলো উল্লেখ করে ওই মামলার ক্ষেত্রে কি ছিল, জরুরি ছিল, ঠিক একই ভাবে যিনি বিবাদী তিনিও লিখিত জবাবে অনেক কথা দেখা গেলো লিখিত জবাব দাখিল করে ফেলেছে, কিন্তু লিখিত জবাবে একটা জিনিস উল্লেখ করার দরকার ছিল সেটা উনি উল্লেখ ভুলক্রমেই করেন নাই। তো এই ক্ষেত্রে বাদী বা বিবাদী তাদের এই প্লেইন বা রিটেন স্টেটমেন্ট সংশোধনের জন্য আদালতে আবেদন করতে পারে 6 আদেশের 17 বিধিতে। 6 আদেশের কত? 17 বিধিতে। এখন তখন আদালত এই প্লিডিং সংশোধনের আবেদন, আদালত যদি মনে করে যে এই প্লিডিং সংশোধন করলে ন্যায় বিচার ব্যাহত হবে না, বরং ন্যায় বিচারের জন্য এটা প্রয়োজনীয়, এবং এই প্লিডিং সংশোধন যদি না করা হয় তাহলে এক পক্ষ ন্যায় বিচার থেকে কি বঞ্চিত হবে, তাহলে প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করবে। অপরদিকে উল্টাটা যদি মনে হয় যে প্লিডিং সংশোধন করলে এই মামলার নেচারই চেঞ্জ হয়ে যাবে, মামলার নতুন প্রকৃতির
সৃষ্টি হবে, তাহলে কিন্তু আবার প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর আদালত করবে না। এখন আমি প্রথমে প্লিডিংস দিয়ে শুরু করেছি। আপনার আপনার ওই আনুষঙ্গিক বা প্রারম্ভিক আলোচনাটা দেওয়ানি কার্যবিধি সম্পর্কে করি নাই, তবে একটু করে নেই। সেটা হলো যে দেওয়ানি কার্যবিধি হচ্ছে একটা পদ্ধতিগত আইন। দেওয়ানি কার্যবিধিতে দেওয়ানি মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এতে মোট 158টা ধারা আছে আর 51টা আদেশ আছে। তো ধারা আর আদেশের মধ্যে পার্থক্য কি? ধারা আর আদেশের মধ্যে মূল পার্থক্য হলো যে ধারায় যে কথাটা বলা হয়েছে আদেশে সেই কথাটা বিস্তারিত ভাবে কি ব্যাখ্যা করা হয়েছে। ধারায় বলা আছে সংক্ষিপ্ত ভাবে, আদেশে এই কথাটাকে বিস্তারিত ভাবে কি করেছে, ব্যাখ্যা করেছে। এই হলো আপনার দেওয়ানি কার্যবিধির ধারা এবং আদেশের মধ্যে পার্থক্য। তো আমরা চলে আসি, দেখেন তো এই প্লিডিং সম্পর্কে আলোচনা করছে দেওয়ানি কার্যবিধি 6 আদেশে। কোথায় বলেছে বলেন? দেওয়ানি কার্যবিধির কত আদেশে? 6 আদেশে। তো 6 আদেশে প্লিডিং সম্পর্কে আলোচনা করলেও প্লিডিং সংশোধন সম্পর্কে বলেছে 6 আদেশের কত বিধি? 17 বিধি। তো আমরা একটু পড়া শুরু করি। দেখেন, একটি দেওয়ানি মোকদ্দমা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। মানে একটা দেওয়ানি মামলা শুরু হয় কিসের মাধ্যমে? আরজি দাখিলের মাধ্যমে। এবং যার বিরুদ্ধে বক্তব্য অনায়ন করে আরজি দাখিল করা হয় সেই ব্যক্তি তথা বিবাদী আদালতে তার বক্তব্য লিখিত জবাবের মাধ্যমে প্রদান করে থাকে। অর্থাৎ আরজির প্রেক্ষিতে বিবাদী এসে কি জমা দেয়? লিখিত জবাব। বাদীর এই আরজি এবং বিবাদীর এই লিখিত জবাবকে কি বলে? প্লিডিংস বলে। দাখিল করার সময় আরজি বা লিখিত জবাবের বক্তব্য ভুলবশত লিপিবদ্ধ হয়ে থাকতে পারে। ওই যে দেখছেন, যখন আরজি দাখিল করতে দেখা গেল 10,000-এর জায়গায় 1 লাখ হয়ে গেছে, বা 1 লাখের জায়গায় 10,000 হয়ে গেছে, সগিরের জায়গায় তবির হয়ে গেছে, পবলুর জায়গায় লাভলু হয়ে গেছে। তো বা পরবর্তীতে নতুন কোনো ঘটনা বা দলিল আবিষ্কৃত হয়ে থাকতে পারে, অথবা সময়ের পরিক্রমায় নতুন কোনো ঘটনার কি উদ্ভব হতে পারে। এরূপ সকল পরিস্থিতি বাদী বা বিবাদী যদি সঠিকভাবে আদালতের সম্মুখে উপস্থিত করতে না পারে, তাহলে আদালত কর্তৃক সঠিক সিদ্ধান্তে পৌঁছানো কি যাবে না, বা আদালত থেকে কোনো পক্ষই আইনানুগ বা ফলপ্রসূ প্রতিকার লাভ করতে কি পারবে না। উপরোক্ত পরিস্থিতিতে আরজি বা জবাবে নতুন কোনো বক্তব্য আন্ডারলাইন করবেন সংযোজন, বিয়োজন, এমন তথ্য যা পূর্বে কোনো পক্ষের গোচরভূত ছিল না তা সংযোজন করে আরজি বা জবাবের যে পরিমার্জন বা পরিবর্ধন করা হয় দেওয়ানি কার্যবিধিতে তাকে আরজি বা জবাব সংশোধন বা প্লিডিং সংশোধন বলে। একটু দাঁড়ান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তাহলে এটাকে আপনার আরজি বা জবাব সংশোধন বা প্লিডিং সংশোধন বলে। তো এখানে একটা জিনিস দেখেন যে প্লিডিং সংশোধনের মাধ্যমে যে সবসময় যে যোগ করে বিষয়টা তা না, সংশোধন করতে পারে, বিয়োজন করতে পারে, বা এমন তথ্য যা পূর্বে গোচরীভূত ছিল না সেটা ওই সংযোজন পরিবর্তন করার জন্য আদালতে আবেদন করতে পারে। এবং আদালত আপনার এই সংশোধনের আবেদন মঞ্জুর করবে কি করবে না এটা একান্তই আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। তো দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর 6 আদেশের 17 বিধিতে প্লিডিং সংশোধন সম্পর্কে আলোচনা করা হয়েছে। কত আদেশের কত বিধি? 6 আদেশের 17 বিধি। আশা করি প্লিডিং সংশোধন সম্পর্কে বুঝতে পারছেন। আপনি ইচ্ছা করলে এখানে একটা উদাহরণ দিয়ে আরো বেশি করে লিখতে পারেন, আপনার যেটা মন চাই। উদাহরণ আপনি দিতে পারেন যে এইভাবে, যে একজন ব্যক্তি সে তার আর্জিতে ধরেন সে দখলে নাই, কিন্তু সে শুধু সত্ত্বের মামলা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তার দখলের সাথে সত্ত্ব চাওয়ার দরকার ছিল, কিন্তু সে শুধু সত্ত্বের মামলা করেছে। তাহলে পরবর্তীতে সে প্লিডিং সংশোধনের আবেদনের মাধ্যমে দখলের বিষয়টা অন্তর্ভুক্ত করার জন্য আদালতের কাছে কি আবেদন করতে পারে, এবং আদালত ন্যায় বিচারের স্বার্থে তার এই আবেদন মঞ্জুর করতে পারে। বুঝতেন? অথবা এভাবে লিখতে পারেন যে সে বিবাদী 3 জন বিবাদীর বিরুদ্ধে মামলা করেছে। একজনের নাম সগির, একজনের নাম দবির, আর একজনের নাম পাবেল, কিন্তু ভুল করে পাবেলের জায়গায় লাভলু হয়ে গেছে। তাই ন্যায় বিচারের স্বার্থে তার নামটা কিসের সংশোধনের আবেদনটা করেছে। এগুলো প্লিডিং সংশোধন। জি। তো এখন পরীক্ষায় প্রশ্ন এসেছে যে দেখেন, যে প্লিডিং সংশোধনের ক্ষেত্রে নিয়ামক শর্তাবলী বা বিবেচ্য বিষয়, নিয়ামক শর্তাবলী বা কি বিবেচ্য বিষয়, এই শর্তাবলীর নিচে লেখেন উপাদান, উপাদান এলিমেন্টস। প্লিডিং সংশোধনের কি বলেন? উপাদান। আইনগতভাবে প্লিডিং সংশোধনের ক্ষেত্রে কিছু সতর্কতা বা সীমাবদ্ধতার প্রশ্ন রয়েছে।
দেওয়ানি কার্যবিধি অনুযায়ী মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে আদালত প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে। মঞ্জুরি একটা রস্যু, ভুলক্রমে দুইটা রস্যু হয়ে গেছে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে প্লিডিং সংশোধনের আবেদন কখন করা যায়, এট এনি স্টেজ অফ দ্য সুট, ইভেন মামলার পর্যায়ে তো করা যায়, আপিল পর্যায়েও করা যায় যদি আদালত অনুমতি দেয়। তবে দেখেন 2012 সালের সংশোধনীর অনুযায়ী প্লিডিং সংশোধনের দরখাস্ত যথাযথ সতর্কতা অবলম্বন করে যথাসম্ভব দ্রুতই করতে হবে। 2012 সালে একটা সংশোধনী এসেছে দেওয়ানি কার্যবিধি, যে জায়গায় বলেছে যে প্লিডিং সংশোধনের দরখাস্ত যত দ্রুত করা যায় করতে হবে। মানে আদালত দেখবে আপনি যখন প্লিডিং সংশোধনের দরখাস্ত দিয়েছিলেন, আদালত বিবেচনা করবে যে এই সংশোধনের দরখাস্ত আরো আগে দেওয়ার সুযোগ আপনার ছিল কিনা। যদি আরো আগে দেওয়ার সুযোগ থাকে তাহলেই আদালত মঞ্জুর করবে। আদালত যদি দেখে যে আপনি মামলা হেরে যাচ্ছেন কিন্তু প্লিডিং সংশোধনের দরখাস্ত করতেছেন শুধু শুধু মামলার কার্য প্রক্রিয়ারে কিসের জন্য, বিলম্ব করার জন্য, যে হারতেছেন হারটা একটু দ্রুত মানে একটু দেরিতে হোক, প্রতিপক্ষরে শুধু শুধু মানে হয়রানি করার জন্যই যদি প্লিডিং সংশোধনের দরখাস্ত করেন, তাহলে আদালত কিন্তু প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করবে না। তাহলে 2012 সালের সংশোধনীর মাধ্যমে কোন বিধান করা হয়েছে যে প্লিডিং সংশোধনের দরখাস্ত করা হবে কত, যত দ্রুত সম্ভব করা যায়। উনি প্রিলিমিনারি পরীক্ষার্থী, ওনার প্রশ্ন আসতে পারে এইভাবে যে প্লিডিং সংশোধন সম্পর্কিত সর্বশেষ সংশোধনী দেওয়ানি কার্যবিধিতে কত সালে আনা হয়েছে, কত সালে, 2012 সালে, এবং এই সংশোধনের বিষয়বস্তু কি, যত দ্রুত সম্ভব প্লিডিং সংশোধনের দরখাস্তটা আদালতে আনয়ন করতে হবে। দেখেন মকদ্দমার যে কোনো পর্যায়ে আন্ডারলাইন করেন, প্লিডিং সংশোধনের আবেদন করলে আদালত কমপক্ষে কয়েকটি বিষয় সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। মানে আপনি তো শুধু প্লিডিং সংশোধনের দরখাস্ত করলেই হবে না, আদালতের বিষয় কি করতে হবে, সংশোধন মানে আদালতে স্যাটিসফাইড করতে হবে যে কেন আপনার প্লিডিং সংশোধনের দরখাস্তটা মঞ্জুর করা প্রয়োজন। তো আমরা প্রথম যে উপাদান বা শর্তাবলী সেটা যদি আমরা একটু দেখি, দেখেন 1 নম্বর, যে প্রস্তাবিত সংশোধনটি পক্ষগণের মধ্যে, আন্ডারলাইন করবেন, বিরোধ নিরসনে আবশ্যক। এটার অর্থ কি, এটার অর্থ হলো আপনি আদালতে দেখাচ্ছেন যে ওনার প্লিডিং সংশোধনের আবেদনটি যদি আপনি মঞ্জুর না করেন তাহলে আমাদের মধ্যে বিরোধ নিরসন করা ঠিকঠাক ভাবে যাবে না বা ঠিকঠাক ভাবে সম্ভব নাই। তাহলে আমাদের মধ্যে বিরোধ নিরসনের জন্য এই প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করা এক খুবই আবশ্যক। প্রস্তাবিত সংশোধনীটি দ্বারা, আন্ডারলাইন করবেন, অপর পক্ষের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। মানে এই যে যে সংশোধনীটা আপনি আনতেছেন এটা আপনার জন্যই প্রয়োজন কিন্তু অপর পক্ষের ক্ষতি হওয়ার কি নাই, সম্ভাবনা নাই। জি। তারপরে দেখেন প্রস্তাবিত সংশোধনীর ফলে বিবাদীর অনুকূলে জন্মানো, আন্ডারলাইন করবেন, বিবাদীর অনুকূলে জন্মানো কোনো বৈধ অধিকার কি হবে না, নষ্ট হবে না। বাট এই প্লিডিং সংশোধনের দরখাস্তটা যদি বিবাদী স্বয়ং করতো তাহলে বিবাদীর জায়গায় এই জায়গার তথ্যটা কি হতো বলে, বাদীর অনুকূলে জন্মানো কোনো বৈধ অধিকার কি সৃষ্টি হবে না, বিবাদীর অনুকূলে কোনো বৈধ অধিকার কি হবে না, নষ্ট হবে না আর কি। তো যাই হোক, সংশোধনীটি সম্পূর্ণ ভিন্ন, আন্ডারলাইন করবেন, এবং নতুন কোনো বিষয়ের উদ্ভব করবে না। মানে যে সংশোধনীটা করার জন্য আবেদন করা হয়েছে এটা নতুন কোনো বিষয়ের অবতারণা করবে না, এটা ওই মামলার জন্যই প্রয়োজন। সংশোধনীটি, আন্ডারলাইন করবেন, সরল বিশ্বাসে মকদ্দমা বিলম্বিত না করার উদ্দেশ্যে আনিত হতে হবে। অবশ্যই এটা কি করতে হবে, সরল বিশ্বাসে, এবং দেখাইতে হবে যে আমার উদ্দেশ্য এই মামলাকে বিলম্ব করা না, আমার উদ্দেশ্য যাতে আমি ন্যায় বিচার পাই সেটাই। সবশেষে দেখেন যে ন্যায় বিচারের স্বার্থে এমন সংশোধনী আনা আবশ্যক, এবং সবশেষে দেখাতে হবে যে এই সংশোধনীটা কিসের জন্য আনা আবশ্যক, ন্যায় বিচারের জন্য। ন্যায় বিচারের জন্য এই সংশোধনীটা আনা একান্তই কি আবশ্যক। তো তাহলে আহ আশা করি বুঝতে পারছেন প্লিডিং সংশোধনের শর্তাবলী বলুক, উপাদান বলুক, আহ উত্তর কি একই। আচ্ছা, এখন আমরা চলে আসি যে রায় ঘোষণার পর প্লিডিং সংশোধন বা আপিল পর্যায়ে প্লিডিং সংশোধন বা একই উত্তর, বা the court may at any stage of the proceeding allow either party to amend the pleading, এই তিনটার উত্তর কি একই। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে রায় ঘোষণার পর প্লিডিং সংশোধন করা যায় কিনা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আপিল পর্যায়ে প্লিডিং সংশোধন করা যায় কিনা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অফ দ্য প্রসিডিং অ্যালাউ আইদার পার্টি টু অ্যামেন্ড দ্য প্লিডিং, এটার উত্তর কি একই উত্তর, ঠিক আছে।
দেওয়ানি কার্যবিধি অনুসারে মকদ্দমার যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধন করার আবেদন করা যায়, এটা আমরা জানি। অর্থাৎ মকদ্দমার যে কোনো পর্যায়ে যদি আর্জি বা বিবাদী তার লিখিত জবাব সংশোধনের আবেদন করতে পারে। এটা মূল মামলার জন্য হতে পারে, আবার কি আপিল পর্যায়ে, মানে আপিল পর্যায়েও হতে পারে। বিচার কার্য শুরুর পর আদালত কোনো প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করবে না যদি না পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নির্ধারণে উক্ত সংশোধনীর প্রয়োজন না হয়। আদালত যদি দেখে যে এই সংশোধনীটা আহ প্রকৃত বিরোধ নিরসনের জন্য অবশ্যই দরকার, তাহলেই তিনি প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করবেন, নতুবা কি মঞ্জুর করবে না। আচ্ছা, সুতরাং বিচার কার্য শুরুর পর এমনকি রায় প্রদানের পর বা আপিল চলাকালীন সময়ে ও প্লিডিং সংশোধনের আবেদন করা যায়। আপিল পর্যায়ে মানে আদালতের নজির আছে যে এমনকি কোনো ব্যক্তি যদি মূল মামলা চলাকালীন সময় প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর মানে নাও করে, ইভেন আপিল পর্যায়েও ন্যায় বিচারের স্বার্থে আদালত প্লিডিং সংশোধনের দরখাস্ত কি করতে পারে, মঞ্জুর করতে পারে। তবে এই ক্ষেত্রে দেখতে হবে যে যথাযথ আন্ডারলাইন করবেন সতর্কতা অবলম্বনের পরে ও নির্ধারিত সময়ের মধ্যে প্লিডিং সংশোধনের আবেদন করা সম্ভব হয় নাই। তবে আদালত যদি দেখে যে আপনি ইচ্ছা করেই আপিল পর্যায়েই দরখাস্তটা দিচ্ছেন, এর আগে দেওয়ার সুযোগ ছিল, আপনি কিন্তু ইচ্ছা করেই এখন এসে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর নাও করতে পারে। এখানে কতগুলো মামলা রেফারেন্স আছে, এই প্লিডিং সংশোধনের দরখাস্ত লেখার সময় এই রেফারেন্স আপনার অবশ্যই দিতে হবে। দেখেন, রাধাকৃষ্ণ বনাম দ্বারকা দাস, 36 ডিএলআর এডি 253। এই মামলায় বলা হয়েছে যে আর্জি সংশোধনের আবেদন বিচার শুরুর আগে, বিচার চলাকালে, বিচারের পর, আপিলে, রিভিশনে, আপিল বিভাগে, এমনকি কোনো কার্যধারা বাস্তবায়নের সময়ও করা যায়। এখানে তো উনি এই কথা এমন রেফারেন্স এমন কথা বলেছে যে এমনকি জারি মামলার সময়ও প্লিডিং সংশোধনের আবেদন করা যায়। এটা বলেছে কোন মামলায়? রাধাকৃষ্ণ বনাম তারকা দাস, 36 ডিএলআর এডি কত 253। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, দেখেন যে বিমল কান্তি বিশ্বাস, আন্ডারলাইন করেন, বিমল কান্তি বিশ্বাস বনাম, সরি, বিমল কান্তি বিশ্বাস এবং অন্যান্য বনাম শত্রু সম্পত্তির কাস্টোডিয়ান হবে। শত্রু সম্পত্তির কাস্টোডিয়ান হয়ে গেছে, কাস্টোডিয়ান মানে হলো হেফাজতকারী, এটা লিখলে ভালো হয়। শত্রু সম্পত্তির কাস্টোডিয়ান, ওই জটা কেটে দ দিয়ে দেন তাহলে ঠিক হয়ে যায়। 42 ডিএলআর 227। এই মামলায় বলা হয়েছে যে 6 আদেশের 17 বিধির বিধান এবং উচ্চ আদালতের সিদ্ধান্তের আলোকে আপিল পর্যায়ে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে কোনো বাধা নাই। মানে এই মামলার রেফারেন্স এবং উচ্চ আদালতের নজির সম্মত বলছে যে আপিল পর্যায়ে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে কোনো কি নাই, বাধা নাই। যদি উক্ত সংশোধনীর আবেদন করা হয়, আন্ডারলাইন করবেন, ন্যায় বিচারের স্বার্থে পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নির্ধারণ করতে, আন্ডারলাইন করবেন তৃতীয় পয়েন্টটা, কার্যধারার বহুত্ব নিবারণ করতে। এটার অর্থ বুঝেন? কার্যধারার বহুত্ব নিবারণ করতে, দেখি আনারুল হক সাহেব বলেন তো। তো মামলার মধ্যে চট না হবে, অনেক মামলা না হয়ে যায়। ভুইয়া সাহেব? একটি বিষয় নিয়ে দেখা গেছে একাধিক মামলা হতে পারে, তো এই একাধিক মামলা না হয়। একই বিষয় নিয়ে একাধিক মামলা হতে পারে, কিন্তু উনি যদি প্লিডিং সংশোধনের আবেদনটা মঞ্জুর করে তাহলে ওই এক মামলাই ওইটা শেষ হয়ে যায়। কিন্তু প্লিডিং সংশোধনের দরখাস্ত না মঞ্জুর যদি করে তাহলে আবার ওই বিষয় নিয়ে আরেকটা নতুন মামলা হওয়ার সম্ভাবনা আছে। ওই যে আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদের, যে একজন ব্যক্তি দখলে নাই, তো সে শুধু সত্ত্বের মামলা করছে, তো কিন্তু তার চাওয়া উচিত ছিল কি দখলের সাথে সাথে কি সত্যের সাথে সাথে দখলও চাওয়া উচিত ছিল। এখন সে ভুল ক্রমে শুধু সত্য চাইছে, এখন পরে এসে সে বুঝতে পারলো যে তার দখলও চাওয়া উচিত ছিল, তখন সে আদালতে আবেদন করবে যে ওর এই সেম মামলায় আমার দখলের বিষয়টা অন্তর্ভুক্ত করা হোক, এই জন্য আমি প্লিডিং সংশোধনের আবেদন করেছি। তো সে আদালতকে দেখাইতে পারে যে আপনি যদি এই সত্যের মামলার সাথে সাথে দখলের বিষয়টা অন্তর্ভুক্ত না করেন তাহলে আবার কিন্তু আমার দখলের আর একটা মামলা কি করা লাগবে। বাট এই দুইটা বিষয় একই মামলায় নিষ্পত্তি করা সম্ভব ছিল। বুঝতে পারছেন? এটাই হলো কার্যধারার বহুত্ব নিবারণ করা। এখানে শুধুমাত্র দেখতে হবে এমন সংশোধনের মাধ্যমে নতুন একটি মকদ্দমা সূচনা করা হচ্ছে কিনা বা মকদ্দমার প্রকৃতি পরিবর্তন করা হচ্ছে কিনা। তবে এই ক্ষেত্রে আবেদনকারীকে দেখাতে হবে যে যথাযথ সতর্কতার পরেও বিচার শুরুর পূর্বে সংশোধনের আবেদন করতে কি পারে নাই। মানে প্লিডিং সংশোধনের আবেদনের সময়
যেই করুক না কেন, বাদী ওর বিবাদী, তাকে আদালতকে সবসময় সন্তুষ্ট করতে হবে যে যথাযথ সতর্কতা অবলম্বন করছিলাম, বাট তারপরেও এটা যে সংশোধনী করা দরকার, এর আগে আমি টের পাই নাই, আমি এই মুহূর্তেই বুঝতে পারছি যে সংশোধনীটা আনা দরকার। যদি কখনো আদালত বুঝতে পারে যে আপনি ইচ্ছা করেই এতদিন করেন নাই সংশোধনের আবেদন, তাহলে কিন্তু আদালত আপনার প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করবে না। আর মঞ্জুর করলেও আপনার কাছে ই চাইবে, কস্ট কি চাইবে, খরচ চাইবে। প্লিডিং সংশোধনের আবেদনটি অবশ্যই সরল বিশ্বাসে দায়ের করতে হবে এবং বিচার কার্য বিলম্বিত করবে না এমন উদ্দেশ্যে বিদ্যমান থাকতে হবে। তাহলে দেখেন, সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে ন্যায় বিচারের স্বার্থে আদালত মামলার আন্ডারলাইন করবে যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধনের দরখাস্ত কি করতে পারে, মঞ্জুর করতে। তো আশা করি বুঝতে পারছেন যে আহ, কোন পর্যায়ে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করা যায়, আপিল পর্যায়ে যায় কিনা, বা কোন কোন পর্যায়ে যায়, এটার উত্তর এতটুকুই। এবং এক্ষেত্রে আমাদের অবশ্যই কয়টা মামলা রেফারেন্স দিতে হবে, ওই যে রাধাকৃষ্ণ দাস, আহ, তারকা দাস আর অন্যান্য যে দুইটা বললাম, এই দুইটা রেফারেন্স অবশ্যই আপনি দিবেন। যদি কেউ ভুলে গিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কি লিখতে হবে, উচ্চ আদালতের নজির অনুসারে বা উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুসারে। আচ্ছা, এখন যেটা দেখেন যে প্লিডিং সংশোধনের আবেদন দাখিলের সময়, মানে এই যে যে আপনি প্লিডিং সংশোধনের যে আবেদন দাখিলের সময় এটা কখন করতে হবে, আমরা তো জানি এই আবেদনটা যখন, মানে যখন খুশি তখনই করা যায়। বাট যদি আপনার প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর একবার করে ফেলে, কি মঞ্জুর একবার করে ফেলে, তাহলে ওই প্লিডিং সংশোধনটা করতে হবে কতদিনের মধ্যে, এই ব্যাখ্যাটা দিয়েছে 6-18 বিধিতে। 6-18 বিধিতে বলেছে যে আদালত যদি প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করে, তাহলে আদালত নির্ধারিত সময়ের মধ্যে প্লিডিং সংশোধন করতে হবে, অথবা 14 দিনের মধ্যে। আদালত যদি কোনো সময় নির্ধারণ করে দেয়, আদালত বললো যে তুমি আগামী 1 মাসের মধ্যে সংশোধন করো, সেই সময়, আর আদালত যার দরখাস্ত, জাস্ট দরখাস্তটা মঞ্জুর করেছে কিন্তু আদালত কোনো সময় মঞ্জুর করে নাই, তাহলে সময় কত, অনধিক 14 দিন। একটু করে দেখেন যে দেওয়ানি কার্যবিধি অনুসারে মকদ্দমার যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধনের আবেদন করা যায়, অর্থাৎ মকদ্দমার যে কোনো পর্যায়ে বাদী তার আর্জি বা বিবাদী তার লিখিত জবাব সংশোধনের আবেদন করতে পারে। বিচার কার্য শুরুর পর আদালত কোনো প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করবে না, যদি না পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নির্ধারণে উক্ত সংশোধনের কি প্রয়োজন না হয়। এছাড়া 6-18 বিধি অনুযায়ী প্লিডিং সংশোধন করতে হবে, আন্ডারলাইন করবেন, আদালত নির্ধারিত সময়, এবং আদালত কোনো সময় নির্ধারণ না করে দিলে কতদিনের মধ্যে, 14 দিনের। এখন আমাদের প্রশ্নের পরবর্তী যে অংশ, এটা যদি একটু দেখি যে যখন প্লিডিং সংশোধনের আবেদন নামঞ্জুর বা অগ্রাহ্য করা হয়, নামঞ্জুর বা কি অগ্রাহ্য করা হয়, নামঞ্জুর বা মানে আপনি যদি প্লিডিং সংশোধনের দরখাস্ত দেন, আদালত কখনোই দরখাস্তটা নামঞ্জুর করবে বা আদালত কখনোই দরখাস্তটা কি করবে, অগ্রাহ্য করবে। এটা ওই 6-17 যে উপাদান, মানে আমরা একটু আগে যে উপাদান প্লিডিং সংশোধনের উপাদান গুলো পড়ছি, এটার উত্তর ওই উপাদানগুলোই, খালি ওটার উপাদানগুলো লাস্টে না যোগ। যদি ন্যায় বিচারের জন্য প্রয়োজন না হয়, যদি বহুত্ব নিবারণের জন্য প্রয়োজন না হয়, যদি বিলম্বিত করার জন্য প্রয়োজন হয়, যদি নতুন কোনো বিষয়ের উদ্ভব করে, যদি কারো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, ওই উত্তর সেম উত্তর, খালি ওইটা ছিল যা, এটা এই জায়গায় কি উল্টাই দিতে হবে। এ হলো কাহিনী। দেখেন, যদিও দেওয়ানি কার্যবিধির 6 আদেশের 17 বিধির অধীন প্লিডিং সংশোধনের ক্ষেত্রে আদালত অবাধ ক্ষমতা প্রয়োগ করতে পারে, কিন্তু কখন উক্ত ক্ষমতা প্রয়োগ করবে বা কি করবে না তা আদালতের কি বিবেচনাধীন। উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী আদালত নিম্নলিখিত ক্ষেত্রে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করবে না, ময় রস্যুটা কেটে দিয়েন সব জায়গায়। আহ প্রস্তাবিত সংশোধনটি পক্ষগণের মধ্যে বিরোধ নিরসনে আবশ্যক না। দেখছেন, ওই জায়গায় শর্ত ছিল বিরোধ নিরসনে আবশ্যক, আর এই জায়গায় বলতেছি কি বিরোধ নিরসনে আবশ্যক না। প্রস্তাবিত সংশোধনীটি দ্বারা অপরপক্ষের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আর ওই জায়গা ছিল ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। প্রস্তাবিত সংশোধনীর ফলে বিবাদীর অনুকূলে জন্মানো কোনো বৈধ অধিকার নষ্ট হবে, আর ওই জায়গা ছিল বৈধ অধিকার নষ্ট হবে না। সংশোধনটি সম্পূর্ণ ভিন্ন এবং নতুন কোনো বিষয়ের উদ্ভব করবে, আর ওই জায়গা ছিল নতুন কোনো বিষয়ের উদ্ভব করবে না। সংশোধনটি মকদ্দমা বিলম্বিত করার উদ্দেশ্যে আনিত হয়, ন্যায় বিচারের স্বার্থে এমন সংশোধনীর আবেদন করা হয়নি, আর ওই জায়গা ছিল হচ্ছে ন্যায় বিচারের স্বার্থে এমন সংশোধনী আনয়ন করা হয়েছে বা আবেদন করা হয়েছে।
উপরোক্ত ক্ষেত্রে প্লিডিং সংশোধনের আবেদন নামঞ্জুর বা অগ্রাহ্য করা হয়। এখন যখন আপনাদের এই মানে পরীক্ষার তো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে 2020-এর পর থেকে 2020-এর আগ পর্যন্ত, মানে টিল 2020 এই প্রশ্নগুলা মানে এক বছরে যা আসছে পরের বছর এই প্রশ্নগুলা বাদ দিয়ে পরের বছর এইভাবে আসতো। এই ছিল বার কাউন্সিল লিখিত পরীক্ষার নিয়ম। এবং তখন একটা ওই আপনার কোনো লেজুরি প্রশ্ন থাকতো না, একটা প্রশ্নই 15 মার্ক থাকতো। এই জায়গায় ক খ গ বা প্রবলেমেটিক প্রশ্ন এই টাইপের কিছু থাকতো না। তখন এই প্রশ্নটার মার্ক থাকতো 15, এই সেম প্রশ্নের মার্ক কত, 15। কিন্তু এই মুহূর্তে বর্তমান যে ট্রেন্ড চালু হয়েছে, এই ক্ষেত্রে কখনোই আপনি 15 মার্কের একটা প্রশ্ন আপনি কোনোদিনই আর পাওয়ার সম্ভাবনা নাই। আপনি এই জায়গায় প্রশ্নে ক খ গ থাকবে, ক খ তো থাকবেই, গ ও থাকতে পারে। তো এই কারণে এখানে আমরা যতটুকু লিখছি এটা যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে লিখে দিতে পারেন, ইনশাল্লাহ ভালো মার্ক পাবেন। জাস্ট ধারা টারা এগুলো ঠিকঠাক রেখে আশা করি প্লিডিংস রিলেটেড কোনো প্রশ্ন আসলে পারা যাবে। তো এখানে আপনি একটা জিনিস একটু মনে রাখেন যে প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, এটা হচ্ছে আপিল অযোগ্য। তো প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি বলেন? কি রিভিশন। যদি একটা ফ্যাক্ট দিল যে অমুক প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করছে বাদী, আর্জি সংশোধনের দরখাস্ত মঞ্জুর করছে বাদীর দরখাস্ত মঞ্জুর করছে, তাহলে সংক্ষুব্ধকে বিবাদী, বিবাদীর প্রতিকার কি? রিভিশন। যদি বাদী প্লিডিং সংশোধনের দরখাস্ত করছে ওনার দরখাস্ত মঞ্জুর করে নাই, তাহলে সংক্ষুব্ধকে বাদী, বাদীর প্রতিকার কি? রিভিশন। আলম ভাই বলেন তো যে আরজি সংশোধনের দরখাস্ত করবে কত আদেশের কত বিধিতে? ভালো ভাই বলেন। হ্যাঁ, আরজি সংশোধনের দরখাস্ত করবে কত আদেশের কত বিধিতে? কেউ বলবেন না, ওনারা বলতে দেন। আর্থিক সংশোধন আর প্রিন্টিং সংশোধন এই এক প্লিডিং সংশোধন মানেই তো আরজি সংশোধন অথবা লিখিত জবাব সংশোধন। আরজি তো আলাদা কোনো কিছু চিন্তা করার কোনো অবকাশই নাই, কারণ প্লিডিং মানেই হচ্ছে আরজি এবং লিখিত জবাব। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখবো, দেখেন যে আরজির আবশ্যকীয় উপাদান। আমরা যদি আমাদের সাজেশনের গ নাম্বার প্রশ্নটা দেখেন, আহ খ অলরেডি পড়ে ফেলেছি। দেখেন খতে ছিল যে কখন আরজি বা লিখিত জবাব সংশোধনের আবেদন করা যায়, কি কি কারণে আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করা যায় আলোচনা করব, এটা পড়ে ফেলেছি। গতে আসে দেখেন আরজি ও লিখিত বিবৃতির আবশ্যকীয় উপাদান কি কি, মানে একটা আরজিতে কি কি উপাদান থাকার প্রয়োজন আছে, একটা লিখিত জবাবে কি কি উপাদান থাকার প্রয়োজন আছে। দেখেন আমরা তো দেওয়ানি কার্যবিধির প্রিলিমিনারি পরীক্ষা যদি পড়তাম তাহলে একেবারে শুরু থেকে অনেক কিছু জেনে আসতে হতো, লিখিততে অত খুঁটিনাটি জানার দরকার নাই। আমি আপনাদের একটু মনে করাই দিই যে আমাদের প্লিডিং সম্পর্কে বলছে হলো 6 আদেশ, এটা আমরা জানি। আর আরজি সম্পর্কে বলছে কত আদেশে? 7 আদেশ। আর লিখিত জবাব সম্পর্কে বলছে কত? 8 আদেশ। তাহলে এখন আরজির যে আবশ্যকীয় উপাদান, মানে একটা আরজিতে কি কি বিষয় থাকা দরকার, এই বিষয় সম্পর্কে আলোচনা করেছে 7 আদেশের এক বিধিতে। দেওয়ানি কার্যবিধি 1908-এর 7 আদেশের এক বিধিতে আরজির আবশ্যকীয় উপাদান সম্পর্কে আলোচনা করা হয়েছে। নিম্নে উপাদান সমূহ কি করা হলো, উল্লেখ করা হলো। এই জায়গায় প্রকৃতপক্ষে 9টা উপাদান আছে। কয়টা? 9টা। তো এখানে যে উপাদানগুলো আছে, আপনার 9টা যদি হিসাব মিলাতে নাও পারেন সমস্যা নাই। কি কি একটা আরজিতে কি কি থাকা লাগে দেখেন। প্রথমে যেটা থাকা লাগে দেখেন, যে আদালতে মকদ্দমা দায়ের করা হয়েছে তার নাম। এখন যদিও আমরা প্রথমে শুরু করেছি প্লিডিংস দিয়ে, বাট এর পরে প্রশ্নগুলোতে প্রশ্ন আছে আমরা দেওয়ানি আদালতের এখতিয়ার বা জুরিসডিকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের দ্য সিভিল কোর্টস অ্যাক্ট 1887-এর 3 ধারায় বলা হয়েছে যে দেওয়ানি আদালত হচ্ছে 5 প্রকার। সবার উপরে জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ। অর্থাৎ এই 5টা আদালতে দেওয়ানি মামলা পরিচালিত হয়। তবে এই 5টা আদালতের মধ্যে 4টা আদালতে হলো মামলা সরাসরি করা যায়। এই 5টা আদালতের মধ্যে কয়টা আদালতে? 5টা। 4টা। এবং এগুলো আমরা বিস্তারিত করবো, যে আপনার বিষয়বস্তুর এখতিয়ার, আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, এগুলোর মধ্যে। তো 4টা আদালত হলো অতিরিক্ত জেলা জজ আদালত ছাড়া
বাকি 4টা আদালতেই মামলা দায়ের করা যায়। তাহলে যে আদালতে মামলা দায়ের করা হয়েছে আর্জিতে অবশ্যই ওই আদালতের কি লিখতে হবে, নাম লিখতে হবে। তারপরে বাদীর নাম ও বসবাসের ঠিকানা। বাদী যে মামলা করছে তার তো নাম ঠিকানা অবশ্যই লিখতে হবে, নাহলে কে মামলা করতে বুঝবো কিভাবে। বিবাদীর নাম ও বসবাসের ঠিকানা আন্ডারলাইন করেন, যতদূর পর্যন্ত নির্ণয় করা যায়। এখানে একটা কথা আছে যে যতদূর পর্যন্ত নির্ণয় করা যায়। অনেক সময় আপনি বিবাদীর নাম জানেন, পিতার নাম জানেন না, বা এক্সাক্ট ঠিকানাও জানেন, জেলার নাম জানেন, কিন্তু কোন জায়গায় আছে জানেন না। তো যতদূর পর্যন্ত আপনার পক্ষে জানা সম্ভব ততদূর পর্যন্ত আর্জিতে উল্লেখ করতে হবে। তারপরে দেখেন, বাদী বা বিবাদী নাবালক বা মানসিক বেকারগ্রস্ত হলে, এই জায়গা বে কেটে বি রস্যই দেন, বিকারগ্রস্ত হবে। বিকারগ্রস্ত হলে সেই মর্মে বিবৃতি। বাদী যদি নাবালক হয়, বিবাদী যদি নাবালক হয়, বা তারা যদি কি হয় মানসিক বিকারগ্রস্ত, তাহলে অবশ্যই এই বিষয় জানাইতে হবে যে তারা নাবালক বা মানসিক বিকারগ্রস্ত কিনা, আর যেটা উল্লেখ করতে হবে। তারপরে দেখেন, আদালতের এখতিয়ার আছে বলে প্রমাণকৃত তথ্য সমূহ, মানে আপনি এই আদালতে কেন মামলা করলেন সেটার একটা প্রমাণ দিতে হবে যে এই মামলার মূল্যমান এত, এই জায়গা অমুক জায়গায় এই আদালতের এখতিয়ারের মধ্যে অবস্থিত, এই কারণেই এই আদালতে আমি মামলাটা করেছি। তারপরে বাদী যে প্রতিকার দাবি করে, প্রতিকার হয়ে গেছে একটা রফ ফেলা দেন, বাদী যে প্রতিকার দাবি করে, যে ক্ষেত্রে বাদী তার আংশিক দাবির সমন্বয় বা বর্জন করতে অনুমোদন দিয়েছে। দাবি সমন্বয় আমরা সামনে পড়বো। সেট অফ মানে হলো বাদী এভাবে মামলা করতে পারে যে আমি বিবাদীর কাছে 10 লাখ টাকা পাইতাম, 5 লাখ টাকা দিয়ে দিয়েছে, এখন আর 5 লাখ টাকার জন্য তার বিরুদ্ধে কি মামলা করেছে, মানে ওই যে 5 লাখের দাবি সে কি করেছে, বর্জন করেছে বা সমন্বয় করার জন্য বলেছে। মকদ্দমার এখতিয়ার এবং কোর্ট ফি হবে, কোর্ট ফি এর উদ্দেশ্যে মকদ্দমার বিষয়বস্তুর মূল্য সম্পর্কে বিবৃতি। এখানে কোর্ট ফি বা মকদ্দমার বিষয়বস্তু কি এই সম্পর্কেও উল্লেখ থাকবে কোথায়, আরজিতে। এছাড়া দেখেন, বিশেষ বিশেষ ক্ষেত্রে আরো কিছু বিধান উল্লেখ করতে হয়। কি কি, এটা ইম্পর্টেন্ট। দেখেন, টাকার মামলায় টাকার সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ করতে হবে, আন্ডারলাইন করেন। কি পরিমাণ? সুনির্দিষ্ট পরিমাণ। টাকার মামলায় আপনি ওই একজনের কাছে 5 লাখ টাকা পান, এইভাবে লিখলে হবে না যে তার কাছে আনুমানিক 5 লাখ টাকা পাই। কি লিখতে হবে, তার কাছে ওই 5 লাখ টাকাই পাই। স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলায় উক্ত সম্পত্তির বিবরণ বা তফসিল দিতে হবে। স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তির আপনার অন্যান্য যা যা আছে, এই টাইপের যে বিষয়গুলা, সেইগুলাতে কি করতে হবে বলেন, আপনার ওই স্থাবর সম্পত্তিটা কোথায়, কোন মৌজা, তারপরে তার চৌহদ্দি কি, বামে কি, ডানে কি, কত শতাংশ বা কত পরিমাণ, এইগুলা তফসিল উল্লেখ করতে হবে। কোন ধরনের মামলায়? স্থাবর সম্পত্তির মামলায়। তামাদি হতে অব্যাহতির, অব্যাহতির ওই বয়জা ফলাটা আকার দেন। তামাদি হতে অব্যাহতির অজুহাত গ্রহণ করলে তার সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। তামাদি হতে অব্যাহতি, এটা আসলে কি গ্রাউন্ডস ফর এক্সামিশন। আমি একটু ব্যাখ্যা দিব, দেখি আনোয়ারুল হক সাহেবের মনে আছে কিনা, বলেন তো তামাদি হতে অব্যাহতির কারণ কি? তো আমাদের স্যার আমার মতো তো হ্যাঁ মামলাটা করা হয়নি। হ্যাঁ আপনার ওই যে আদালত ফোন করছিলেন, তারপরে কি করছি আপনার 6 জায়গায় কথাগুলো বলা আসছে, নির্দিষ্ট প্রতিক্রিয়া আইনে 6 জায়গায় কথাগুলো মানে বিষয়গুলো বলা আসছে। আচ্ছা, তামাদি হতে অব্যাহতির যে কারণ, এটা হলো গ্রাউন্ডস ফর এক্সামিশন। মানে অনেক সময় একজন বাদী সে যখন মামলাটা করবে ওই মুহূর্তে সে ছিল পাগল, ওই মুহূর্তে সে ছিল নাবালক, তাহলে তামাদি আইনের 6 ধারায় বলেছে যে যতদিন পর্যন্ত সে সাবালক না হচ্ছে বা যতদিন পর্যন্ত তার পাগলত্বের অবসান না হচ্ছে, ততদিন পর্যন্ত তার মামলা তামাদি মেয়াদ কি থাকবে, স্থগিত থাকবে। তাহলে একটা মামলা ধরেন অর্থ আদায়ের মামলা করার সময় হলো 3 বছর, কিন্তু একজন ব্যক্তি ঘটনায় দেখাইছে 3 বছর আগে, কিন্তু মামলাটা করছে 10 বছর পরে। তো আপনি তাহলে আদালতে ব্যাখ্যা দিতে হবে যে কজ অফ অ্যাকশন 10 বছর আগে উদ্ভব হয়েছে, মামলার তামাদি মেয়াদ ছিল 3 বছর, বাট আমি এতদিন কি ছিলাম, পাগল ছিলাম, বা এতদিন আমি নাবালক ছিলাম, সাবালক হওয়ার মামলাটা আমি করেছি, এই কারণে এতদিন যে তামাদি মেয়াদ যে দেরি হলো এটা কি যাবে, বাদ যাবে। এই কারণটা অবশ্যই আপনার আর্জিতে কি লিখতে হবে, উল্লেখ করতে হবে। এছাড়া বিকল্প কোনো প্রতিকার দাবি করলে তাও উল্লেখ করতে, যদি আপনি ওই মামলায় অন্য কোনো বিকল্প কোনো প্রতিকার উল্লেখ করতে হয় সেটা উল্লেখ করতে হবে। আপনাদের মনে আছে কিনা আমি একটু মনে করাই দিই। দেখেন, আমাদের ওই
37 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 37 ধারায় কি আছে, কারণ মনে আছে? দেখেন তো, মনে করেন তো আছে কিনা। সেকশন 37 অফ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট কি আছে? বিকল্প স্যার। কি বিকল্প তো বাঙাই বলেন। স্যার, স্যার, যে যা চাওয়া হয়েছে তার উপর যদি কোনো বিকল্প প্রতিক্রিয়া দাবি করা সেটা হবে। 37 ধারায় বলেছে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন যদি না করা হয়, বিকল্প হিসেবে কি দেওয়া হোক? চুক্তিরোধ দেওয়া হোক, চুক্তিরোধ। মানে ওই জায়গায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 37 ধারায় বলা হয়েছে যে যদি মামলা করছে চুক্তি প্রবলের, কিন্তু আদালতে আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে ওর না চুক্তি প্রবলের ডিক্রি যদি আমার না দেওয়া হয়, তাহলে আমার ওর অমুকের সাথে আমার চুক্তি কি করা হোক, রদ করা হোক। এই যে বিকল্প প্রতিকার চাইতেছেন, মানে একটা মামলায় যে যদি আমার এই প্রতিকার না দেন তাহলে ওই প্রতিকার দিন, এটা হলো বিকল্প। তো অবশ্যই যদি আপনি কেউ উল্লেখ করেন, যে যদি উল্লেখ করতে চান যে আরজিতে বিকল্প, তাহলে অবশ্যই বিকল্প প্রতিকার কি বলেন উল্লেখ করতে হবে। এই হলো আপনার আরজির উপাদান। এমনিতেই পারা উচিত, কারণ ওই যে আদালতের নাম, বাদীর নাম, বিবাদীর নাম, বাদী বিবাদী, নাবালক কি না, স্থাবর সম্পত্তি হলে তফসিল, টাকার পরিমাণ হলে সুনির্দিষ্ট, তামাদি হতে অব্যাহতির কারণ, কি প্রতিকার সে দাবি করতেছে, এই আদালতে কেন মামলা হলো, বিস্তারিত বিবরণ, এখতিয়ার আছে কিনা, এইগুলাই তো বিকল্প থাকলে এইগুলাই মোটামুটি হচ্ছে আপনার আরজির কি অত্যাবশ্যকীয় উপাদান। তো এখন আমরা চলে আসি, দেখেন, লিখিত বিবৃতির আবশ্যকীয় উপাদান। লিখিত বিবৃতি কে দেয় বলেন তো? আরজির পরিপ্রেক্ষিতে বিবাদী যেটা জমা দেয় সেটাকে কি বলে? লিখিত বিবৃতি বা লিখিত জবাব। লিখিত বিবৃতি ও জবাব সংক্রান্ত আবশ্যক উপাদান সমূহ কি কি, তা দেওয়ানি কার্যবিধির 6 এবং 8 আদেশ একত্রে পাঠ করলে জানা যায়। তাহলে লিখিত বিবৃতি বা লিখিত জবাবের যে উপাদান, এটা জানা যায় কোথা থেকে? 6 ও কত 8 আদেশ থেকে। 8 আদেশ থেকে। বিবাদী আত্মপক্ষ সমর্থনে যে যে বিষয় গ্রহণ করবে তার সংক্ষেপে উল্লেখ করবে। দেখেন, বিবাদী তার আত্মপক্ষ সমর্থনে যে যে বিষয় উল্লেখ করছে তা কি করবে? সংক্ষেপে উল্লেখ করবে। এই জায়গায় 1 1 2 2 হয়ে গেছে না, অ্যাকচুয়ালি সিরিয়ালটা মিস্টেক হয়ে গেছে। 1 2 3 4 5 6 আপনাদের কি ঠিক আছে? আপনাদের নোটে ঠিক আছে? ওই জায়গা 2 হবে, জি। অর্থাৎ এটা হবে 1 2 3 4 5 6। বিবাদী তার আত্মপক্ষ সমর্থনে যে যে বিষয় উল্লেখ মানে গ্রহণ করবে তা ওই লিখিত জবাবে সংক্ষেপে কি করবে বলেন? উল্লেখ করবে। 2 নম্বরে বলছে তথ্যগুলো ধারাবাহিকভাবে সংখ্যা দিয়ে উল্লেখ করবে। অবশ্যই ধারাবাহিকভাবে ওই যে ক্রমিক নাম্বার অনুসারে উল্লেখ করবে, 1 2 3 4 এইভাবে, ঠিক আছে। 3 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে বাদী পক্ষ কোনো মিথ্যা বিবরণ, প্রতারণা বা অন্যায় প্রভাবের উপর নির্ভর করে তার সুনির্দিষ্টভাবে জবাবে কি করতে হবে? উল্লেখ করতে হবে। বাদী যদি কোনো প্রতারণার আশ্রয় নেয়, যদি কোনো মিথ্যা বর্ণনার আশ্রয় নেয়, তাহলে এটা সুনির্দিষ্টভাবে ওখানে উল্লেখ করতে হবে। বিবাদী কর্তৃক বাদীর প্রতিটি দাবি, আন্ডারলাইন করেন, সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। অস্বীকারে শয় দীর্ঘ হবে, ভুলক্রমে রস্যি হয়ে গেছে। বাদী তার আরজিতে যা যা দাবি করছে বিবাদীকে লিখিত জবাবে সেই সেই বিষয়গুলো কি করতে হবে? অস্বীকার করতে হবে। যদি কোনো দাবি বিবাদী অস্বীকার না করে, তবে তার স্বীকার করেছে বলে কি হবে? গণ্য হবে। ধরেন বাদী যা যা দাবি করছে বিবাদী লিখিত জবাবে একটা ভুলক্রমে অস্বীকার করে নাই, ধরে নেওয়া হবে কি ওটা স্বীকার করেছে বলে গণ্য হবে। এ কারণে বাদী যা যা দাবি করছে বিবাদীকে তাই তাই কি করতে হবে? অস্বীকার করতে হবে। লিখিত জবাবে বিবাদী কর্তৃক সেট অফ বা দাবি সমন্বয়ের দাবি সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সেট অফ কি, এটা বিস্তারিত একটা প্রশ্নই আছে, পরবর্তীতে আমরা পড়বো। আপাতত এতটুকু যদি বলি যে অর্থের মামলায়, বাদী কর্তৃক দায়েরকৃত অর্থের মামলায় বিবাদী সেট অফ দাবি করতে পারে। মানে কি, বাদী যদি বলে যে আমি বিবাদীর কাছে 5 লাখ টাকা পাই, তখন বিবাদী এসে দাবি করতেছে লিখিত জবাবে যে উনার কাছে আমি আগে 3 লাখ টাকা পাই, তাহলে উনি আর আমার কাছে পাবে কত? 2 লাখ। বা 2 লাখ পাক আর না পাক, আমি দাবি করতে পারি যে ওনার কাছেও আমি 3 লাখ পাই। এটারে বলে মানে পাল্টা, মানে আপনার দাবি সমন্বয়, সেট অফ। বুঝতে পারছেন? তো এই সেট অফ এর যে আবেদনটা, এটা বিবাদী কিসে করতে পারে? লিখিত জবাবে করতে পারে। যদি বিবাদী তার আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো তথ্যের উপর নির্ভর করে, তা সুস্পষ্টভাবে কি করতে হবে? বর্ণনা করতে হবে। বিবাদী যদি তার আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো কিসের উপর নির্ভর করে?
তথ্যের উপর নির্ভর করে তা সেগুলোও আপনার কিসে উল্লেখ করতে হবে, ওই লিখিত জবাবে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এইগুলাই মোটামুটি লিখিত জবাবের উপাদান। মানে ওই একই টাইপের, ওই যা যা আত্মপক্ষ সমর্থনে সে উল্লেখ করতে চায় সেগুলো সিরিয়ালি করতে হবে। ভিতর আর দাবি বাদী অস্বীকার সকল দাবি কি করতে হবে, অস্বীকার করতে হবে। সেট অফের দাবি ইচ্ছা করলে করতে পারে। আর এছাড়া আত্মপক্ষ সমর্থনের জন্য যে সকল তথ্যের উপর নির্ভর করে সেইগুলো উল্লেখ। এই হলো আমাদের আরজির উপাদান আর কি, লিখিত জবাবের উপাদান। আমরা আমাদের সাজেশনের এই পরের প্রশ্নটায় চলে আসি। দেখেন যে প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট এভিডেন্স এক্সপ্লেইন, মানে হলো প্লিডিং সাক্ষ্য নয়, প্রাসঙ্গিক তথ্য প্রকাশিত হবে ব্যাখ্যা করুন। এখানে বলেছে যে প্লিডিংস এর সাক্ষ্য উল্লেখ করা যাবে না, প্লিডিংস এর শুধু কি উল্লেখ করতে হবে, মানে প্রাসঙ্গিক তথ্য। তো এখানে আর একটা জিনিস একটু বলা দরকার যে আপনারা একটা জিনিস দেখেছেন যে আরজিতে কোথাও কি সাক্ষীর নাম আছে, বা লিখিত জবাবেও কোথাও সাক্ষীর নাম নাই। দেওয়ানি মামলার আরজিতে সাক্ষীর নাম থাকে না, ফৌজদারি মামলার ওই নালিশে সাক্ষীদের নাম থাকে, কিন্তু দেওয়ানি মামলার আরজিতে সাক্ষীদের নাম থাকে না। পরবর্তীতে আর কি মামলার ওই যে সাক্ষ্য গ্রহণের আগে সাক্ষীদের তালিকা দাখিল করতে হয়, কিন্তু ওনাদের আরজিতে সাক্ষীদের নাম থাকে না। দেখতে পাচ্ছি। আমরা চলে এসে দেখেন প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট এভিডেন্স, মানে বলতেছে যে আরজিতে বা লিখিত জবাবে আপনি জাস্ট ওই প্রাসঙ্গিক বিষয় কি কারণে আপনি মামলাটা করছেন সেটা উল্লেখ থাকবে, কিন্তু কোন সাক্ষী কি কইছে, কোন সাক্ষী কি জানে, এটা আরজিতে বা লিখিত জবাবে উল্লেখের দরকার নাই। আপনি টাকা পান, অমুক 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 ছিল সামনে, টাকা চাইছি শেষ অমুকের কাছে, কিন্তু অমুক সাক্ষী কি জানে তার বিবৃতি কি, আর 2 নম্বর সাক্ষী কি জানে তার বিবৃতি কি, এগুলা আরজিতে উল্লেখ করার দরকার নাই। আচ্ছা, তো দেখেন প্লিডিংস টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস ওই গুরুত্বপূর্ণ বিষয় বাট নট এভিডেন্স, কিন্তু সাক্ষ্য উল্লেখ করবে না। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর ওয়ার্ডার 6 রুল 2 এর মধ্যে মূলত একটি আদর্শ প্লিডিংস এর যেসব বৈশিষ্ট্য উল্লেখ দরকার তা উল্লেখ করা হয়েছে। রুল 2 অনুযায়ী দেখেন যে সমস্ত তথ্যের ভিত্তিতে পক্ষগণের দাবি বা আত্মপক্ষ সমর্থন নির্ভর করছে সেই সমস্ত তথ্য দিতে হবে, যে কি কি কারণে আমি দখল চাই, কি কি কারণে আমি সম্পত্তি বাটোয়ারা চাই, কি কি কারণে আমি টাকা পয়সা চাই, কি কি কারণে বিচ্ছেদ চাই, কি কি কারণে দেনমোহর ভরণ পোষণ চাই, এটা উল্লেখ করতে হবে, কিন্তু কোন সাক্ষী কি জানে তা আমার দরকার নাই, এটা পরের বিষয়। এরূপ তথ্যের যথোপযুক্ত সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে, প্লিডিংস এর পক্ষসমূহের প্রয়োজনীয় তথ্য দিতে হবে, এবং এই সংক্রান্তে কোনো আন্ডারলাইন করবেন, সাক্ষ্য উল্লেখ করা যাবে না। অর্থাৎ প্লিডিংস এর সাক্ষ্য বা আইন উল্লেখ করার কোনোই প্রয়োজন নাই। পক্ষগণ কোন তথ্যের উপর নির্ভরশীল শুধুমাত্র সেসব তথ্য উল্লেখ করার প্রয়োজন। পক্ষসমূহের বক্তব্য প্রয়োজন অনুসারে বিভিন্ন পংক্তিতে বিভক্ত করতে পারে। তারপরে দেখেন পংক্তি সমূহের আন্ডারলাইন করবে, ক্রমিক নং দিতে হবে, ক্রমিক নাম্বার মানে সিরিয়ালি 1 2 3 4 এইভাবে। তারপরে তারিখ, টাকার পরিমাণ, নম্বর, এগুলা কিসে লিখতে হবে, অঙ্কে লিখতে হবে। মানে কথায় লেখেন বা না লেখেন সেটা পরের বিষয়, কিন্তু অঙ্কে অবশ্যই লিখতে হবে। এছাড়া উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ততে দেখা যায় যে প্লিডিংস এর ভাষাগত দুর্বোধ্যতা থাকা যাবে না, মানে আপনি এমন ভাবে লিখছেন যে এটা মানে বোঝা যাচ্ছে না, অসামঞ্জস্যপূর্ণ তথ্য দেওয়া যাবে না। রুল 4 অনুযায়ী মামলার কোনো পক্ষ প্রতারণা, বিশ্বাসভঙ্গ, ভুল বিবরণ, অবাঞ্ছিত বল প্রয়োগের উপর নির্ভর করলে এ সম্পর্কে বিবরণ দিতে চাইলে তা উল্লেখ করা যাবে। রুল 9 অনুযায়ী প্রয়োজন না হলে প্লিডিংসে কোনো দলিলের পূর্ণ অথবা কোনো অংশের বর্ণনা দেওয়া যাবে না, যথাসম্ভব সংক্ষেপে দলিলের ফলাফল উল্লেখ করতে হবে। মোট কথা হলো যে প্লিডিংসে আপনার কোনো কিছুই বিস্তারিত লেখার দরকার নাই, বিস্তারিত বিচার করবে কে, আদালত। প্লিডিংসে তো জাস্ট আপনার সংক্ষেপে কারণগুলো উল্লেখ করে আপনি মামলাটা দায়ের করেছেন। পক্ষগণ তাদের বক্তব্য দ্বারা প্লিডিংসে এমন ভাবে তৈরি করবেন যেন মামলার বিচার্য বিষয় নির্ধারণ করা সহজ হয়, কারণ সাধারণত প্লিডিংস এর উপর ভিত্তি করে বিচার্য বিষয় প্রণয়ন করা হয় এবং সঠিকভাবে বিচার নিষ্পত্তি করা যায়।
তো এখন পরের অংশ যদি একটু দেখি, যে প্লিডিংস সাক্ষ্য নয় প্রাসঙ্গিক তথ্য প্রকাশ করবে। প্লিডিংস এর উদ্দেশ্য হলো মামলার পক্ষদের মধ্যে বিতর্কের কাজ খুঁজে বের করা, যাতে মামলার শুনানির সময় সহজেই বিবাদের কারণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। তাহলে মামলার খরচ হ্রাস হবে ও দ্রুত বিচার নিষ্পত্তি হবে। প্লিডিংস এ প্রাসঙ্গিক তথ্য দেওয়া হলে আদালত খুব সহজে ও দ্রুত বিবাদমান পক্ষের বিবাদী বিষয় নির্ণয় করে শুনানির মাধ্যমে একটি কার্যকর সিদ্ধান্ত দিতে পারবে। প্লিডিংস এ যদি তথ্য ও সাক্ষ্য দেওয়া হয় তাহলে বিবাদের বিষয় সহজে পাওয়া যাবে না। আর বিবাদের বিষয় নির্ধারণের পরই সাক্ষ্য প্রমাণের বিষয় আসবে। তাই প্লিডিংস এর সাক্ষ্য নয় প্রাসঙ্গিক তথ্যই কি করতে হবে, প্রকাশ করতে হবে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে ওইটা দিয়ে দিবেন যে প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট এভিডেন্স। তো এই পরীক্ষার এই প্রশ্নটা যদি আসে, গতবার এসেছিল আপনাদের, এই প্রশ্ন যদি আসে, আগে একটু প্লিডিংস এর সংজ্ঞা নিয়ে নেবেন যে প্লিডিং কি, তারপরে প্লিডিংস বিস্তারিত দিয়ে তারপরে এই আলোচনায় চলে আসবে, এই আর কি। আর যে কোনো ধরনের ইংরেজি লাইন আলা প্রশ্ন, যে লাইনে যে প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্ট এন্ড নট এভিডেন্স, এই ধরনের প্রশ্ন আপনি অবশ্যই পাবেন। 100 মার্কের পরীক্ষায় 3-4টা পাবেন যে ইংরেজিতে ব্যাখ্যা করছে, ইংরেজিতে লাইনটা দিয়ে দিছে। তো আপনি উত্তর যাই লেখেন না কেন, সব শেষে প্রথমে অথবা শুরুতে এই লাইনটা কি দিয়ে দিবেন, যে আলোচনার পরিশেষে বলা যায় যে এই। আমরা আমাদের এখানে পরের প্রশ্নটা যদি একটু দেখি, দেখেন 2 নম্বর প্রশ্ন সাজেশনের, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখে কোন দেওয়ানি মোকদ্দমার প্লিডিংস, রায়, ডিক্রি বা আদেশ এবং দেওয়ানি কার্যধারা ত্রুটি বা ভুল সংশোধনে আদালতের ক্ষমতা আলোচনা করুন। এখানে আমরা এতক্ষণ ধরে পড়ছে শুধু প্লিডিং সংশোধন, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে যে প্লিডিং সংশোধন, রায়, ডিক্রি বা আদেশ সংশোধন আর কার্যধারার ত্রুটি সংশোধন, এই জিনিসগুলা সম্পর্কে আলোচনা করতে বলেছে। তো এই উত্তরটাও আমরা একটু পড়ি, দেখেন। তো প্লিডিং সংশোধন তো আমরা অলরেডি জানি, প্লিডিং এ যদি ভুল থাকে প্লিডিং সংশোধনের আবেদন করে কত আদেশের কত বিধিতে, 6 আদেশের 17 বিধিতে। সো প্লিডিং সংশোধনের এখানে আমরা গেলাম না। দেখেন, রায়, ডিক্রি বা আদেশ বা কার্যধারার ভুল সংশোধনের ক্ষমতা, প্রথমে এখানে দেখেন যে যদি বলে এই যে প্রথম একেবারে শেষে যেটা, যে দেওয়ানি কার্যধারার ভুল সংশোধনের ক্ষমতা, একটু পরে দেখেন ধারা 99 অনুসারে আদালত মোকদ্দমার পক্ষ বা বিষয়বস্তু সংক্রান্ত কোনো ভুলের দরুন বা কার্যধারার ভ্রান্তি, ত্রুটি বা অনিয়মিততার জন্য যদি মোকদ্দমার কোনো ক্ষতি হয় বা আদালতের এখতিয়ারকে ক্ষুণ্ণ করে, আপিলে সেই ডিগ্রি বাতিল বা বহুল অংশে রদবদল করতে পারে। আমাদের দেওয়ানি কার্যবিধির 99 ধারায় বলতেছে যে যদি মামলা চলাকালীন সময়ে আদালত কারো, ধরেন সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল কিন্তু সাক্ষ্য গ্রহণ করে নাই, পক্ষ করার দরকার ছিল আনোয়ারুল হক আর আলম খান রে, কিন্তু আনোয়ারুল হক আর আলম খান পক্ষ না করে নূর ভুইয়া শিপন সাহেব রে করছে, বা এখতিয়ারগত ত্রুটি, মামলাটা হওয়া উচিত ছিল খুলনায়, মামলাটা হওয়া হয়েছে গোপালগঞ্জে, মানে কিছু ভুল এই জায়গা কি আছে। হ্যাঁ, কিছু ভুল আছে, কিন্তু ভুলের কারণে দেখলো যে যদি ন্যায় বিচার ব্যাহত হয় তাহলে ওই ডিগ্রি বা আদেশ বাতিল করবে, কিন্তু যদি দেখে ওই ভুলটুকু হয়েছে কিন্তু ওই ভুলের কারণে সর্বোপরি ওই মামলার ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তাহলে ওই ডিগ্রি বা আদেশ এগুলা পরিবর্তন করার কোনো দরকার নাই। উদাহরণস্বরূপ আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আপনাদের বার কাউন্সিল পরীক্ষায় লিখিত বলেন প্রিলি বলেন কত মার্কের পরীক্ষা, 100, পাস মার্ক কত, 50। এখন আপনি পরীক্ষার সময় পরীক্ষক দেখলেন যে আপনি খুব সহজ একটা প্রশ্ন বা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ওর উত্তর এক মানে 7টা প্রশ্ন লেখা লাগে, একটা টোটালি আপনি ভুল লিখছেন, কিন্তু সব নাম্বার যোগ করে দেখা গেল আপনার 50 হয়ে গেছে। তাহলে যে প্রশ্নটা আপনি ভুল করছেন ওই ভুলটার কারণে আপনারা কি ফেল করাবে, করাবে না, কি হয়ে গেছে আপনার 50 কিন্তু হয়ে গেছে। তা মামলার ক্ষেত্রেও তাই, যে মামলায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আদালত দেখবে যে সার্বিকভাবে যে এই ভুলের কারণে কি
ন্যায় বিচার ব্যাহত হয়েছে কিনা। ভুল একটা সিলি মিস্টেক হতেই পারে, কিন্তু যদি সার্বিকভাবে 50 আমি পেয়ে যাই, তাহলে ওই ভুলের কারণে ওই মামলাটা কি করবে না, ওই ডিক্রি আদেশ বা এগুলো পরিবর্তন করবে না। ওই ভুলের কারণে ওটা মানে এটা সংশোধন করা যাবে, সমস্যা নাই, বা ওই ভুলের কারণে ডিক্রি চেঞ্জ হবে না। এই কথাটাই বলেছে আমাদের দেওয়ানি কার্যবিধির কত ধারায়, 99 ধারায়। এছাড়াও দেখেন, আদালত চাইলে 151 ধারা অনুসারে ন্যায় বিচারের স্বার্থে কিংবা আদালতের কার্যক্রম প্রণালী অপব্যবহার রোধে প্রয়োজনীয় যে কোনো আদেশ দিতে পারে। 151 নিয়ে সামনে আমরা একটা বিস্তারিত প্রশ্নই পাবো। 151 তো বলছে ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট, মানে আদালতের সহজাত ক্ষমতা। ন্যায় বিচারের স্বার্থে আদালত মানে আইনে যদি প্রকাশ্য কোনো বিধান না থাকে, তাহলে আদালত যে কোনো সিদ্ধান্ত দিতে পারে, এটা বলেছে কত ধারায়, 151 ধারায়। এখন দেখেন, এখানে বলছে রায়, ডিক্রি বা আদেশ। এই রায়, ডিক্রি বা আদেশ, এই দুইটা সংশোধন বলছে যে পরের দুইটা 20 আদেশের 3 বিধি আর 152। কত বলেন? রায়, ডিক্রি, আদেশ সংশোধন কততে বলছে? 20 আদেশের 3 আর কত ধারা, 152। এই যে দেখেন, দেওয়ানি আদেশ, সরি, আদেশ 20-এর 3 বিধি 3 অনুসারে রায় স্বাক্ষরিত হওয়ার পর দেওয়ানি কার্যবিধির ধারা 152 অনুসারে বা রিভিউর মাধ্যমে তাতে কোনো সংশোধন বা সংযোজন করা যাবে না। 20 আদেশের 3-এ বলতেছে যে রায় যদি একবার কোনো ভুল হয়ে যায়, রায় সিগনেচার করার পর আর সংশোধন করা যাবে না। তবে কথা আছে, 152 ধারায় বলতেছে যে রায়, ডিক্রি বা আদেশে, আন্ডারলাইন করেন, করণিক, ক্লারিক্যাল মিস্টেক, গাণিতিক ভুল, অ্যারিথমেটিক্যাল মিস্টেক অথবা ঘটনাক্রমে ওইগুলোতে কোনো কথা বাদ পড়লে আদালত যে কোনো সময়, আন্ডারলাইন করে, নিজ উদ্যোগে, মানে ওনার কাছে কেউ আবেদন করে না, উনি স্বপ্রণোদিত সুমুটো কিংবা কোনো পক্ষের আবেদন ক্রমে তা সংশোধন করতে পারে। তাহলে আমার যদি বলে যে রায়, ডিক্রি এবং আদেশ সংশোধন, তাহলে আমার লিখতে হবে কত কত, 20 আদেশের 3 আর 152 ধারা। আর আগে যে 99 এর 151 দিলাম, এটা হলো আলোচনার শুরুর স্বার্থে। এই 151 ধারা সব জায়গায় উনি ব্যবহার করতে পারে, যে কোনো আদেশ ডিক্রির ক্ষেত্রে। কিন্তু রায়, ডিক্রি, আদেশ সংশোধনের এক্সাক্ট উত্তর হচ্ছে 20 আদেশের 3 আর কত, 152। আচ্ছা, হ্যাঁ। এরপরে দেখেন, দেওয়ানি কার্যধারার ভুল সংশোধনের ক্ষমতা। এই কার্যধারার ভুল হলো 153। কত বলেন? 153। কার্যধারার ভুল হলো ওই মামলা চলাকালীন সময় যে কোনো একটা ভুল হয়ে গেছে। এটা রায় ভুল না, ডিক্রির ভুল না, প্লিডিংস এর ভুল না, এটা হলো কার্যধারার ভুল। কার্যধারার ভুল কিভাবে? ওই আমরা 6 আদেশের 14 বিধি প্রিলিমিনারিতে পড়ছি যে প্লিডিংস এর সিগনেচার করতে হয়, পক্ষেরও করতে হয়, অ্যাডভোকেটেরও করতে হয়। কার? বাদী হইলে বাদী, বাদীর অ্যাডভোকেট, বিবাদী হইলে বিবাদী, বিবাদীর অ্যাডভোকেট। এখন দেখা গেল যে আদালত একটা মামলার রায় দিয়ে দিছে, ডিক্রি দিয়ে দিছে, কিন্তু পরে জানা গেল ওই প্লিডিংস এর সিগনেচার নাই। কিন্তু ওই একই কথা, যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, শুধু যে সিগনেচার করে নাই এই কারণে ডিক্রি কিন্তু বাতিল করবে না। তাহলে ওই সিগনেচার যে করে নাই বা ভুল আদালতে যে মামলা করছে, এইগুলা সংশোধন করা যাবে 153 ধারায়। কত ধারা? 153 ধারায়। এই যে দেখেন, 153 ধারা অনুসারে আহ আদালত যে কোনো সময় এবং খরচ সম্পর্কে উপযুক্ত যে কোনো শর্ত দিয়ে মকদ্দমার প্রকৃত প্রশ্ন বা বিচার্য বিষয় নির্ধারণের উদ্দেশ্যে কোনো মকদ্দমার কার্যক্রম সংক্রান্ত যে কোনো ভুল ত্রুটি সংশোধন করতে পারে। কার্যক্রম, ওই কার্যক্রমটা হতে পারে ওই যে প্লিডিংস সিগনেচার করে নাই, কার্যক্রমটা হতে পারে ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করেছে, এইগুলা। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর এই সকল বিধান অনুযায়ী প্লিডিংস এর রায়, ডিক্রি বা আদেশ এবং দেওয়ানি কার্যধারা ত্রুটি বা ভুল সংশোধন করতে পারে। তাহলে এখানে আমরা কি জিনিস জানলাম দেখেন, যদি বলে প্লিডিং সংশোধন 6 আদেশের 17 বিধি, যদি বলে রায়, ডিক্রি বা আদেশ সংশোধন 20 আদেশের 3 আর 152 ধারা, যদি বলে আদালতের কার্যধারার ত্রুটি সংশোধন, তাহলে কত? 153। তাহলে কত? 153। আরো যে জিনিসটা আপনাদের আসবে না, বাট এমনি একটু বলার স্বার্থে বলতেছি, যে ওখানে আছে যে 14 আদেশের 5 বিধিতে, 14 আদেশের 5 বিধিতে ওই সংশোধন করতে পারে, বিচার্য বিষয়। কি সংশোধন করতে পারে? বিচার্য বিষয়। তাহলে বিচার্য বিষয় সংশোধন 14 আদেশের 5, প্লিডিং সংশোধন 6 আদেশের 17, রায়, ডিক্রি, আদেশ সংশোধন 152, সেই সাথে 20 আদেশের 3, কার্যধারা সংশোধন কত? 153। আরো সংশোধন আছে, আপিলের মেমো সংশোধন 41 আদেশের 3 বিধি, 41 আদেশের
বুঝতে পারছেন? হ্যাঁ, আপিলের মেমো সংশোধন হলো 41 27 কত 3 feet। তো এখন আমরা এখানে একটা প্লিডিং সংশোধনের দরখাস্ত মুস্তাফিদা দেখবো। দেখেন, কারে খুঁজে পাচ্ছেন না? নিজাম ভাই সুন্দর কৃষ্ণ ভাবি করতেছে, পরে আফতাব ভাই করতেছে, আফতাব ভাই তার দুই বানাই আছে, এরপরে উপরে আবার বিগিনিং ক্লাস ফেলে তো রাস্তায় ফোন দিয়ে গ্রামাঞ্চল বলতে সেই হয়ে জানালাম তো ওটা পরিবর্তন এলো না বিকেল ফোন ভাই না তাহলে কালাসান শ্বাস যায় যায় দাঁড়িয়ে আসো। দেখেন, বাদী পক্ষে আর্জি সংশোধনের দরখাস্ত মানে আমরা এই যে যারা যারা আমরা মুস্তাফিদা নিয়ে দুর্বল, আর্জি সংশোধনের দরখাস্ত বা লিখিত জবাব সংশোধন একই জিনিস। তো আর্জি সংশোধনের দরখাস্ত দেখেন, মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ, প্রথম আদালত, ঢাকা। আপনি এই জায়গায় যে এটাই লিখবেন এমন কোনো কথা নাই। আপনার যেটা মন চায়, যদি আপনার জেলা গোপালগঞ্জ হয়, যদি ফরিদপুর হয়, সেইভাবে লিখবেন মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ, আদালত ফরিদপুর। দেওয়ানি মকদ্দমা নং 28/2018। এখানে অবশ্যই আপনার মামলা নং কি লিখতে হবে, যে কোন মামলার আর্জি আপনি সংশোধন করতে চান। ক ডট 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 বাদী অবলিক কি দরখাস্তকারী, মানে ইনি বাদী, ইনি আর্জি সংশোধনের দরখাস্তটা করেছেন। বনাম ক সমান সমান হচ্ছে কি দেওয়ানি। বিষয় দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর 6 আদেশের 17 বিধির অধীন বাদী পক্ষে আর্জি সংশোধনের দরখাস্ত। আপনার মুসাবিদার ক্ষেত্রে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই কস্ট টাইটেল। কস্ট টাইটেল হলো এই এই জিনিসগুলা। আপনি আপনার খাতা ধরে, খাতা ভাঁজ করার পরে একেবারে খাতার মাঝ বরাবর মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ, প্রথম আদালত, ঢাকা লিখবেন। তারপরে তার মাঝ বরাবর লিখবেন দেওয়ানি মোকদ্দমা নং এত, তারপরে বাদীর নাম বিবাদীর নাম এই যে একই সিরিয়ালে লিখবেন, বিষয়ও কি একই সিরিয়ালে। তারপরে দেখেন যে বাদী বা দরখাস্তকারী পক্ষের বিনীত নিবেদন, এই যে খুব সোজা দেখেন, সত্য ঘোষণা ও খাসদখল উদ্ধারের ডিক্রির নিমিত্তে বাদী বা দরখাস্তকারী অত্র মোকদ্দমা দায়ের করেছেন। অত্র মোকদ্দমাটি অদ্য ইস্যু গঠনের জন্য ধার্য আছে। তামাদি মেয়াদ হতে রক্ষা পাইতে বাদী সৎ প্রচেষ্টায় দ্রুততার সহিত আর্জি দাখিল করিয়াছেন। আর্জি দাখিলের পর বাদী তাহার একটি গুরুত্বপূর্ণ দলিলের সন্ধান পান, যার সমর্থনে দাখিলকৃত আর্জি সংশোধনের মাধ্যমে আর্জিতে সংশোধন করা প্রয়োজন। মানে উনি বলতেছে যে তামাদি হতে যাতে মানে বাড়িত না হয়, এই জন্য দ্রুত মামলাটা বাদী দায়ের করেছে, কিন্তু দ্রুত মামলা দায়ের করার কারণে আরজিতে একটা কি গুরুত্বপূর্ণ ভুল অন্তর্ভুক্ত করা হয় নাই। আরজি যে প্রকারে সংশোধন করা প্রয়োজন দেখেন, যে বাদীর আরজি 2 নং পৃষ্ঠার 5ম লাইনে বিদ্যমান 5535 গাণিতিক সংখ্যার পরিবর্তে হবে কত 5530, এবং ষষ্ঠ করার পর নিম্নলিখিত শব্দাবলী যুক্ত হবে 2-3-1986, 22 নং কবলা দলিল মূলে 1986 সনে নালিশি সম্পত্তির মালিক হন, এটা যুক্ত করতে হবে। আরজিতে প্রস্তাবিত সংশোধনী মকদ্দমার প্রকৃতির কোনরূপ পরিবর্তন ঘটাবে না এবং তজ্জন্য অত্র মামলার ন্যায় বিচার বিলম্বিত বা বিঘ্নিত হবে না। এটা সাধু ভাষায় লেখা, আপনি ইচ্ছা করলে আপনার ভাষায়ও লিখতে পারেন। উপরোক্ত অবস্থাধীনে ন্যায় বিচারের স্বার্থে বাদীর লিখিত আর্জির প্রস্তাবিত সংশোধনের আবেদন মঞ্জুর করবে, তদ অনুযায়ী আরজি ও আদালতের রেজিস্ট্রার সংশোধনের যথাবিহিত আদেশ দানে একান্ত কি আবশ্যক, অন্যথায় বাদীর কি হয়ে যাবে অপরিণীয় ক্ষতি হয়ে যাবে। তারপরে সবশেষে বললেন যে শুনানিকালে অন্যান্য বক্তব্য উপস্থাপন করা হবে, এবং এটা হলো প্রেয়ার পোর্শন। প্রেয়ারে বলছে যে অতএব উপরোক্ত অবস্থাধীনে মাননীয় আদালতে বাদী পক্ষে বিনীত প্রার্থনা এই যে ন্যায় বিচারের স্বার্থে অত্র দরখাস্ত গ্রহণ করিয়া অত্র মকদ্দমার আরজির প্রস্তাবিত সংশোধনের আবেদন মঞ্জুর ক্রমে তদানুযায়ী বাদীর আরজি ও আদালতের রেজিস্ট্রার সংশোধনের যথাবিহিত আদেশ দানের সুবিচার করিতে কি মর্জি। এই ভাষা যদি না পারেন লিখবেন যে অতএব উপরোক্ত কারণ সমূহ বিবেচনা করে ন্যায় বিচারের স্বার্থে বাদীর আরজি সংশোধনের দরখাস্ত মঞ্জুর করা একান্তই আবশ্যক, যদি মঞ্জুর না করা হয় তাহলে বাদীর কি হয়ে যাবে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, এই তো কথা। এবং আদালতের উক্ত সদয় আদেশের জন্য বাদী বা দরখাস্তকারী কি থাকবে চিরকৃতজ্ঞ। হলফনামা, আমাদের একটা জিনিস আপনাদের আজকে থেকে বলে দিই, মনে রাখবেন যে প্লিডিংস এর সাথে দেয় হচ্ছে আপনার সত্য পাঠ। প্লিডিংস মানে হলো আরজি অথবা লিখিত জবাব, মানে আপনি যখন আরজি বা লিখিত জবাব দিবেন এই দুইটার সাথে দেওয়া যায় সত্য পাঠ ভেরিফিকেশন, আর বা যাবতীয় যত দরখাস্ত আছে সবগুলোর সাথে দিতে হবে হলফনামা বা এফিডেভিট। এই যে আরজি সংশোধনের দরখাস্ত,
লিখিত জবাব সংশোধনের দরখাস্ত, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত, তারপরে রায়ের পূর্বে ক্রোকের দরখাস্ত, রায়ের পূর্বে আটকের দরখাস্ত, সময়ের আবেদন, যাবতীয় যত দেওয়ানি কার্যবিধিতে যত দরখাস্ত আছে সবগুলার সাথে কি হলফনামা। আর শুধুমাত্র আরজি এবং লিখিত জবাব এই দুইটার সাথে কি সত্যপাঠ। দেখেন, হলফনামা হলো এই যে যে দরখাস্তটা করছে তার হলফনামা, আমি পিতা এই মাতা এই জাতীয়তা এই পরিচয়পত্র এই শপথপূর্বক ঘোষণা বর্ণনা করিতেছি যে আমি এই মামলার বাদী ও দরখাস্তকারী হলফনামা সম্পাদনকারী উপযুক্ত ব্যক্তি বটে। আমার জ্ঞান বিশ্বাস ও অবগতি মতে উপরে উল্লেখিত দরখাস্তে বর্ণিত সকল বক্তব্য সত্য ও সঠিক জানিয়া বিজ্ঞ আদালতের হলফনামা কমিশনের সামনে উপস্থিত হয়ে অত্র হলফনামায় কি স্বাক্ষর করিলাম। হলফনামাকারী স্বাক্ষর, অ্যাডভোকেটের স্বাক্ষর, এই তো কথা, একই জিনিস। হলফনামা সব জায়গায় একই। আচ্ছা, তো এছাড়া এখন বিবাদী পক্ষে জবাব সংশোধনের দরখাস্ত নিম্নরূপ। বিবাদী পক্ষ ওই সে যদি একই টাইপের, সে জাস্ট বলবে যে লিখিত জবাবে আমি এমন একটা কথা বলার লেখার ছিল, আমি লিখতে পারি নাই, তাই আমার কি করা হোক, মঞ্জুর করা হোক। একই, আগের টাইপ দরখাস্তকারী ছিল বাদী, আর এটাই দরখাস্তকারী কে, বিবাদী। তার নতুন কিছু নাই, একই ধরনের কথা। যে জিনিসটা আমাদের জানা দরকার, ওই যে আগের যে দরখাস্তটা, বাদী যদি আর্জি সংশোধনের দরখাস্ত দেয়, বিবাদীর তরফ থেকে এই আর্জি সংশোধনের দরখাস্তের প্রেক্ষিতে যেটা দেয় সেটা হলো রিটেন অবজেকশন। কি বলেন? রিটেন অবজেকশন বা লিখিত আপত্তি। রিটেন অবজেকশন বা লিখিত আপত্তি। দেখেন, মোকাম বিজ্ঞ বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত এত দেওয়ানি মামলা নং এত, বাদী যে যে কারণে আর্জি সংশোধনের দরখাস্ত দাবি করছে, বিবাদী শুধু কি করবে, অস্বীকার করবে। বিবাদী ওই লেখার সিস্টেম একই, বিবাদী বলবে যে ওরা না সে ইচ্ছা করেই অনেক বিলম্ব করে আর্জি সংশোধনের দরখাস্ত করছে, আর ন্যায় বিচারের জন্য এই আর্জি সংশোধনের কোনোই দরকার নাই, সে মামলায় হেরে যাবে, মামলায় বিলম্বের জন্য এই দরখাস্তটা করেছে। তাই এই দরখাস্ত যদি মঞ্জুর করা হয় তাহলে আমার কি হয়ে যাবে, অপরণে ক্ষতি হয়ে যাবে। এই দরখাস্ত মঞ্জুর করলে এই মামলার গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে, নতুন বিষয়ের উদ্ভব হবে। তাই ন্যায় বিচারের সাথে বাদীর ওই দরখাস্ত কি করা হোক, নামঞ্জুর করা হোক। ওই মোকাম টোকাম যা যা আছে হুবহু তাই, জাস্ট এখানে আর্জি সংশোধনের দরখাস্তের বিরুদ্ধে বিবাদী পক্ষের লিখিত আপত্তি। আর হলফনামা তো এই জায়গায় হলফনামা দিবে কে, বিবাদী। যে দরখাস্ত দিচ্ছে সে দিবে হলফনামা। এই ছিল আমাদের আজকের পড়া 1 নাম্বার প্রশ্ন। এই কষ্ট করে প্রতিদিনের পড়া প্রতিদিন করে ফেলবেন। 1 নাম্বার প্রশ্নটা যদি করে ফেলেন হয়ে যাবে। আমরা এই দরখাস্ত হলফনামা প্লাস মানে মুসাবিদা সহ করে ফেললাম, এই আর কি। তো প্লিডিংস নিয়ে অনলাইন অফলাইনে যারা আছেন, তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি দয়া করে জিজ্ঞাসা করতে পারেন। স্যার, বলেন। স্যার এই যে মুসাফিদের এই যে যুগ্ম জেলা জজ, এখানে যদি আমরা সহকারী জজ অথবা সিনিয়র সহকারী জজ লিখি তাহলে কি স্যার কোনো ভুল হবে? কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। জি স্যার জি। আমরা এই যে কি খাতারে এই দুই 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 ভাগ করে অপর মানে এক ভাগে লিখবো মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত, এই বাদিটা কোথায় লিখবো, মোকাম বরাবর না একটু ডান সাইডে স্যার? না, এইটাই যে বাদী কটা, তো জি মোকাম বরাবর না, মোকাম থেকে একটু ডান সাইডে। জি স্যার, জি স্যার। জি। আপনি আমার আমি এখানে একটা জিনিস দেখাই, দেখেন যারা অনলাইন, এই ধরেন এই যে হলো আমার ধরেন এই যে ধরেন খাতার মার্জিন, এই যে আমাদের খাতার মার্জিন, এই যে বাম পাশের মার্জিন, আর এই জায়গা হলো খাতা শেষ। তাহলে আপনি মোকামটা লিখবেন এই জায়গা, জি আহ, মোকামটা ধরেন এমন জায়গা লিখবেন, এই জায়গা যদিও একটু এই যে বাম সাইডে যতদূর জায়গা থাকবে ডান সাইডেও ততদূর জায়গা থাকবে। তারপরে দেওয়ানি মামলা, জি তারপরে মোকামের একটু পর থেকে এলো বাদী বিবাদীর নাম বিষয় এগুলা। আবার এই যে পরে যে ধর 1 2 3 4 5 এগুলা এই পাশে, একটু এই পাশে থেকে। জি স্যার। যাদের সন্দেহ আছে আমার একবার লিখে দেখায়, অনলাইনে ছবি দিয়ে আমি সংশোধন করে দেবো, সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে, ভালো থাকেন। অনলাইনে যাদের কোনো বকেয়া যদি থেকে থাকে দয়া করে পরিশোধ করে দিয়েন, এই আর কি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আগামী দিন দেখা হবে ইনশাল্লাহ।